বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজগুলোর নিয়মিত যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জাসদের নেতৃবৃন্দ জয়লাভ করেছে এবং জাসদের একটা জয় জয়কার ছিল। তরুণ থেকে শুরু করে প্রবীণদেরও বলা চলে একটা অংশকে তারা সে সময় তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তী রাষ্ট্রীয় যে নিপীড়ন এবং দমন পীড়নের নীতি এবং অস্ত্রের মুখে আসলে জাসদের দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। মান্না ভাইয়ের সাথে রব ভাইয়ের সাথে ইনফর্মাল আলাপে বলছিলাম বোঝার জন্য যে ভাই, এই রকমের একটা সংগঠন তৈরি করে এত মেধাবী লোকজনের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু জাসদের সংকটটা কেন তৈরি হলো? তো মান্না ভাই রব ভাইয়ের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলায় আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি। যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন এবং কিছুটা নেতৃবৃন্দের একটু সিদ্ধান্তের কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট। ঠিক সেই সংকটটা আমরা ফেস করেছি। আমরা যখন এই শেখ হাসিনার এরকমের একটা প্রভাবশালী পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে সময় আমরাও কিন্তু একটা প্রচণ্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম। তো আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি, তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে। সেটা আমাদেরকে এনকারেজ করেছে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফর্মালি ফর্মাল উনি বলেছিলেন, ভাই আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে, তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে। আশা করি আপনি এখন একটা তৃপ্তি আছে যে অন্তত আপনি এই রকম একটা পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন। তো এই জন্য বলছি যে জাসদের এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা না আসতে পারতাম, এটা আমার জন্য একটা কষ্টের হতো। তো আজকের এই দিনে জাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ের আত্মদানকারী নেতৃবৃন্দ থেকে শুরু করে এখনও যারা জীবিত আছেন, তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সাথে আজকের এই সময়ের জাতীয় সংকটের একটি কথা বলে শেষ করতে চাই যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই, যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগেই বুঝে কিছুটা পদক্ষেপ নিতে চেষ্টা করেছিল। এখন এই রাজনীতিতে আপনার কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা, সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রটা। এইখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভগুলো অডিও ভিডিও বিভিন্ন ফরম্যাটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখেন, ইন্ডিভিজুয়ালভাবে বলতে গেলে যে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি কিংবা আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি? হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ হারিয়েছে। ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়সে আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম। যখন রাজনৈতিক আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল, জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার ওই গণস্বাস্থ্যে আমাদেরকে ডেকে কথা বলেছেন, তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে যে ভাই কিছু একটা করতে হবে, সব কিছু বিএনপির উপরে চেয়ে থাকলে হবে না, বিএনপির অনেক লিমিটেশনস আছে, কাজে আপনারা কিছু করেন। সাইফুল ভাই, জোনায়েদ সাকিব ভাই, রব ভাই সে সময় সুস্থ ছিলেন, সব মিটিংগুলোতে অংশ নিয়েছেন, মান্না ভাই, স্বপন ভাই, বাবলু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমরা দিনের পর দিন আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ প্রতিরোধের এই গণতন্ত্র মঞ্চ গঠন করি। বাবলু ভাইয়ের মতো মানুষ এই বয়সেও পুলিশের ধাক্কা খেয়েছেন, সাকিব ভাইয়ের মতো মানুষ গলা টিপে ধরেছে, লাঞ্ছিত হয়েছে, আমরা সবাই লাঞ্ছিত হয়েছি। তো আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই, এর চেয়ে ব্যাককল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে?